স্টেশনে অনন্ত পোদ্দার বলে এক ভদ্রলোক অপেক্ষা করছিলেন সমীরের জন্য। সমীরের অফিসেরই কর্মচারী উনি। ওপর মহলের হুকুমে মেজ অফিসারকে রিসিভ করতে এসেছেন উনি। সমীরকে দেখা মাত্রই উনি এগিয়ে এসে বললেন, নমস্কার স্যার, আমি অনন্ত পোদ্দার, আপনাদের অফিসের পিউন। ট্রেনে একটু লেট হলো আসতে, তাই না? হ্যাঁ, লেট একটু হলো বটে, তবে ইন্ডিয়ান রেলওয়েজ যদি টাইম মেনটেন করতে শুরু করে সেটা আরো চিন্তার বিষয়, তাই নাকি? যা বলেছেন স্যার। তা মেস কত দূর অনন্তবাবু? এটাই তো মুশকিলের বিষয় স্যার। এখন তো কোথাও কোয়ার্টার খালি নেই। অফিসার্স মেসেও সব রুমে লোক। তবে আপনার সে নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। আগে তো এ শহরে বাঙালিদের অনেক বাংলো বাড়িতে ভর্তি ছিল, কিন্তু এখন সেগুলোর মধ্যে প্রায় অর্ধেকই খালি। রেল তাদের মধ্যে দু একটা ভাড়া নিয়েছে, তারই মধ্যে একটাই আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। তা বেশ তো, আমার আবার এই বাংলো বাড়ি ব্যাপারটা বেশ ভালো লাগে। চলো, এবার থাকাও হয়ে যাবে। রিক্সা বাড়িটার সামনে এসে থামতেই পুরনো বাড়িটাতে চোখ পড়ল সমীরের। আর তৎক্ষণাৎ ওর মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। বাড়িটা দোতলা, সামনে বাগান, বেশ সুন্দর কাঠামো। রিক্সার ভাড়া মিটিয়ে সমীর এবং অনন্ত পোদ্দার বাড়ির মস্ত বড় লোহার তৈরি গেট খুলে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই সমীরের নাকে এক সুন্দর সুগন্ধ এসে লাগতেই ওর সারাটা শরীর আমু হয়ে উঠল। সমীর চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য সেখানেই দাঁড়িয়ে পড়ল। তবে পিছন থেকে অনন্ত পোদ্দার, স্যার চলুন। দাঁড়িয়ে পড়লেন? সমীরকে ডেকে বসতেই ওর ভ্রম কাটল। তারপর আবার দুজন মিলে সামনের দিকে এগোতে লাগলো। বাড়ির ভিতরে ঢুকে সমীর দেখল এই বাড়ির ঘরগুলো বেশ পুরনো আমলের। ভিতরে দশাসই আসবাবে সাজানো। সমীর জিনিসগুলো দেখে বেশ খুশি হলো। ওর বহুদিনের ইচ্ছে এমন একটা বাড়িতে থাকবে। চওড়া সিঁড়ি দিয়ে বেশ একা একা ঘুরে বেড়াবে, ছাদে যাবে, প্রাচীন আসবাব আর বাক্স প্যাট্রায় ঠাসা কোনো এক ঘরে খুঁজতে খুঁজতে পেয়ে যাবে গুপ্ত ধন। এসব ভাবতে ভাবতে নিজের মনেই হেসে ফেলল সমীর। কলকাতার ছোট্ট দু কামরার ফ্ল্যাটে থাকতে থাকতে এসব নিয়ে কত কল্পনা করেছে সে, আর এখন সবটাই তার হাতের মুঠোয়। সেই রাতে সমীরের থেকে আজ্ঞা নিয়ে অনন্ত পোদ্দার নিজের বাড়ির পথে চলে গেলেন। সমীরও ভীষণ ক্লান্তিতে গা এলিয়ে দিল বিছানায়। পরদিন ভোরবেলা উঠে সমীর দেখে চায়ের সরঞ্জাম নিয়ে বাড়ির কেয়ারটেকার অখিলেশ সিং বাইরের বারান্দায় বসে আছে। সমীর তাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আমি উঠতে না উঠতেই চা তৈরি? আমি तो सुबह उठे ही चाय बनाई बाबू। बहुत दिन हुआ यहाँ कोई रहने आया है। एक कोठी का मालिक का एक ही बेटा है। बड़े बाबू गुजर जाने के बाद एक ही बार यहाँ आए थे।
बस उस टाइम से कोठी खाली है। और अबर तो सरकार ने भी भाड़े पे ले लिया और अब रहने आ गए। লম্বা কাহিনী। যাকগে, মাইনে টাইনে পাও তো ঠিকঠাক? অখিলের হ্যাঁ সূচক মাথা নাড়া দেখে আশ্বস্ত হলো সমীর। তারপর একটু হেসে বলল, এত পুরনো বাড়িতে একা থাকতে ভয় করে না তোমার? এখানে আবার ভূত টুত নেই তো? অখিল সমীরবাবুর এমন কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হালকা ঠোঁট চিপে হেসে ওনাকে জবাব দিল, না না বাবু, এখানে বহুত সমস্যা আছে, কখনো ভূত পেট কিন্তু দেখিনি। তবে অখিলের এই কথাটা শুনে সমীর একটু হতাশই হলো। তার বাচ্চা থেকেই চিন্তা ভাবনা, পুরনো বাংলো বাড়িতে ভূত জিনিসটা না থাকলে পুরনো বাড়ির মেজাজ ঠিক জমে না। পুরনো বাংলো বাড়ি মানে ভূত থাকতেই হবে। একটা গভীর নিঃশ্বাস ফেলে চায়ের কাপ হাতে নিয়ে বাড়ির পাশেই একটা সুন্দর ফুলের বাগানের দিকে নজর গেল সমীরে। বেশ নানান ধরনের ফুল দিয়ে সাজানো সেখানে। সুন্দর সুগন্ধে জায়গাটা একেবারে মোমো করছে। সমীর অখিলের দিকে উদ্দেশ্য করে বলে উঠল, বাহ, বেশ চমৎকার বাগান তো। ঢোকার মুখেও দেখেছিলাম একটা আছে। তা এগুলো দেখাশোনা করে কে? ওই একটু আধটু দেখি বাবু, সময় ज़्यादा था इतने दिन, তাই ওদেরই নিজের দোস্ত বানিয়েছিলাম। চায়ের কাপ হাতে নিয়ে বাগানে গিয়ে দাঁড়ালো সমীর। যেখানে নজর যায় বেশ সুন্দর দৃশ্য ওর মন মোহিত করে তুলেছে। এসব দৃশ্য কলকাতায় কোথায়? দূরে পাহাড়ের অস্পষ্ট রেখা দেখা যাচ্ছে, তবে কুয়াশায় তা ঢাকা পড়েছে। সমীর পিছনে ঘুরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকালো একবার। দোতলা বাড়ি, অনেক কাঁচের জানলা, দেখেই বোঝা যায় অনেকগুলো ঘর আছে ভিতরে। সমীর নিজে দুতলায় একেবারে কোণের একটা ঘরে ঠাঁই নিয়েছে। এসব দেখতে দেখতে হঠাৎ সমীরের নজর পড়ে উপরের একটা ঘরের দিকে। ভাঙা জানলা, জীর্ণ অবস্থা। সমীরের মনে হঠাৎ চলতে থাকে, ওটা কিসের ঘর? সমীর আর এক মুহূর্ত সময় নষ্ট না করে অখিলকে ডেকে বসলো। অখিল ভাই, এখানে শোনো। ওই ওই ঘরটা কিসের ঘর? কিভাবে যায় ওখানে? সমীরের কথা শুনে অখিলেশ দৌড়ে এসে উপরের দিকে তাকালো। ঘরটার দিকে চোখ রেখে খ্যারখ্যারে গলায় বলে উঠল, ও वही घरटा, वो तो चिलेकोठा का कमरा है शायद। पीछे से एक ठो घुरानो सीढ़ी আছে, সেটা দিয়েই যেতে হয়, তবে গিয়ে কিছু লাভ হবে না। সমীর ভুরু কুঁচকে অখিলেশের দিকে তাকালো। তারপর সন্দেহবাচক স্বরে বলল, কেন? কোনো লাভ হবে না মানে? बाबू, वो कमराয় ताला देवा, चाबी है मेरे पास, लेकिन वह सब पूरा है। আমিও অনেকদিন যাইনি ওখানে। কি আছে ওই ঘরে? জানো কিছু? অখিলেশ খানিকক্ষণ চুপ থাকলো। তারপর সমীরের দিকে আর চোখে তাকালো একবার।
সমীর বুঝল এই লোকটা এই পুরনো বাড়িটার বিষয়ে অনেক কিছুই জানে, তবে ওকে বলতে চায় না। হঠাৎ অখিলেশ সিং শুকনো গলায় বলা শুরু করলো, এই সংসারে বহুত পুরানো কিছু জিনিসপত্র বাবু, বড় সাহেব নিজের হাতেই সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। তারপর কলকাতায় গেলেন নিজের ইলাজ করাতে। তবে সেই যে গেলেন আর ফিরলেন না, ওখানেই দেহান্ত হয় বড় সাহেব। তারপর থেকেই ওই কামরার খোলা হয়। এত বড় বাড়ি, আমার একার উপরেই সব কিছু। সব কটা কামরা পরিষ্কার করা হয়ে ওঠে না। বাগানের নরম ঘাসের উপর দাঁড়িয়ে সমীর চায়ের পেয়ালাটায় এক মনে চামচ ঘুরিয়ে চলেছে। ওর মনে কোনো একটা বিষয়ে খটকা লাগছে বটে, কিন্তু বিষয়টা আসলে কি? ছোটবেলা থেকেই সমীর গোয়েন্দা গল্প পড়তে খুব ভালোবাসে। নিজের খালি সময় ও সমরেশ মজুমদার থেকে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী পড়ে বড় হয়েছে। তাই অখিলের গলায় একটু অস্বস্তির সুর সমীর স্পষ্ট বুঝতে পারল। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে খালি পেয়ালা অখিলের হাতে তুলে দিল সমীর। তারপর বলে উঠল, অখিল ভাই, চাবিটা নিয়ে এসো। আমার আবার কৌতূহল জিনিসটা ভীষণ খারাপ। একবার তৈরি হলে সহজে যেতে চায় না। बाबू वो कमरा साफ नहीं है, साफ बिच्छू हुआ तो। সমীর অখিলের কথায় খানিকটা হেসে ফেলল এইবার। তারপর বলল, সাপ বিচ্ছুতে ভয় নেই। ওসব থাকলে আজই ধরে সন্ধেবেলায় সাপের মাংস খাবো, কি বুঝলে? क्या बोले बाबू? अच्छा अब रुकिए, हम लाते हैं। চিলেকোঠার ঘরে ঢুকে সমীর তো বেশ খুশি। এর আগে এরম ঘর সমীর স্বচক্ষে কোনোদিনও দেখেনি। হ্যাঁ, সিনেমাতে দেখেছিল বটে। চারিদিকে হাজার রকমের দামি আসবাব, জানলার পাশে একটা টেবিল, তাতে বোঝাই করা হাজার রকমের কাগজ। কোনো গুপ্ত ট্রেজারও হতে পারে। তবে এই ঘরটায় ভীষণ ধুলো। ঘরের এক সাইডে বড় বড় বাক্স বোঝাই করা আছে, তার পাশে কিছু লোহার ট্রাঙ্ক, সাদা কাপড়ে জড়ানো পুঁটলি। দরজা খুলতেই সমীর দেখল ঘরের মাঝ বরাবর জমায়েত বাঁধানো কিছু টিকটিকি আর মাকড়সার দল হুড়মুড় করে পালালো। মাকড়সার জাল সরাতে সরাতে সমীর ঘরের ভিতরে ঢুকে যা হোক করে জানলা অবধি পৌঁছয়। তারপর এক ধাক্কায় জানলা খুলতেই বেশ উজ্জ্বল রোদে ভেসে উঠল পুরো ঘর। সমীর জানলার বাইরে চোখ রাখলো। এবার একটা গাছের মাথায় পাখির বাসা বাঁধাই করা আছে। বেশ সুন্দর মনোরম দৃশ্য এখান থেকে সবকিছু। অখিলেশ সিং তখনও ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সমীর নিজ মনে পুরো ঘরে ঘুরে ঘুরে সব দেখছে দেখে হঠাৎ অখিলেশ বলে ওঠে, বাবু বাজার করতে হবে, তারপর রান্না আছে, আমি যাব।
অখিলেশের কথা শুনে সমীর খানিকটা খুশিই হলো। মনে মনে সমীর এটাই তো চায়, একা একা এই পুরনো জিনিসপত্র সব ঘেঁটে দেখবার থ্রিল ও একদম মিস করতে চায় না। তাই মুখের ভঙ্গিমা শক্ত করে সমীর একটু গলা ঝাড়িয়ে নিয়ে বলে উঠল, হুম হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও, তুমি ওদিকটা যাও, আমি এদিকটাই আছি, দরকার পড়লে ডাকবো। অখিলেশ সিং মালিকের মঞ্জুরি পেয়ে ঘাড় নাড়িয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সমীর ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘরটার দিকে আরো একবার ভালো করে ঘুরে দেখল। কিছুক্ষণ শান্তভাবে এক জায়গায় দাঁড়িয়ে রইল। তারপর বাক্সগুলোর দিকে এগিয়ে সবকটা বাক্স দেখল। তবে একটা আশ্চর্যের ব্যাপার, বাক্সগুলোর একটাতেও তালা দেওয়া নেই। কিন্তু এটা দেখে সমীর মনে মনে একটু খুশি হলো, ওকে বেশি খাটতে হবে না। তবে কোথাও যেন ওর মনের গভীরে একটা প্রশ্ন ওকে ঘিরে ধরছে বারবার। কাজটা কি আদৌ ঠিক করছে ও? যতই হোক, এখানকার কিছুই তো আর সমীরের না। সমীর খানিকক্ষণ দাঁড়ালো বটে, কিন্তু প্রবল কৌতূহল আর গুপ্তধন খুঁজে পাওয়ার উত্তেজনা একটা মানুষকে পাগল করে তোলার ক্ষমতা রাখে। সমীরের হাতের সবচেয়ে কাছে থাকা বাক্সটার ঢাকা একটানে খুলে ফেলল। তারপর ভিতরে চোখ পড়তেই একটু হতাশ হলো সমীর। বাসন, কাঁসার চিনেমাটির কাঁচের বাসন ভর্তি এই বাক্সটিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে সমীর এক এক করে সব বাসন বার করে সেগুলো উল্টে পাল্টে দেখে, তারপর সেগুলো আবার নিচে নামিয়ে রাখে। মনের ভিতর সমীর একটু হেসে উঠল। এখানে যে গুপ্ত ধন খুঁজতে এসে গুপ্ত বাসন খুঁজে পাবে এই আশাও করেনি। নিশ্চয়ই বড়বাবু বাসনের ব্যবসা করতে চেয়েছিলেন, না হলে এত বাসন জমায়েত করে রাখা। উফ। মনে অনেক কথা চিন্তা করতে করতে সমীর তার পরের ট্রাঙ্কটা খুলতে গেল। তবে এই ট্রাঙ্কটা খোলা অত সহজ না। ট্রাঙ্কের ছিটকিনিটা মরচে ধরা, তবে মরচে পড়ারই কথা। এত বছরের পুরনো জিনিস সময়ের সাথে একটু তো নষ্ট হবে। সমীর খানিকক্ষণ গায়ের জোর লাগিয়ে একটু উপর নিচ করতে করতেই বাক্সর পুরনো ছিটকিনি হঠাৎ ভেঙে গেল। তবে এটা ভাঙতেও সমীরের বেশ মেহনত করতে হলো। ও মনে মনে ভাবতে লাগলো, যদি এটা থেকেও কিছু না বেরোয় তাহলে সত্যি ভীষণ হতাশ হবে। দু চোখ বন্ধ করে ধীরে ধীরে বাক্সের ভিতরে ঘাড় বাড়ালো সমীর। তারপর একটা চোখ খুলে দেখলো এই বাক্সটিতে একগাদা পুরনো কাপড় চোপড় ভর্তি, তার পাশে তুলো বের করা বালিশ আর ছেঁড়া বস্তা। বাহ, চমৎকার ট্রেজার। মনে মনে বলে উঠল সমীর।
একজন পুরনো জমিদার মশাই ঘরে তালা চাবি ঝুলিয়ে বাক্সবন্দি করে রেখেছেন নাকি বাসনপত্র আর ছেঁড়া কাটা বালিশ। কিছুক্ষণ মাথা চুলকে ঘরের মাঝ বরাবর গিয়ে দাঁড়ালো সমীর। তারপর ভাবতে থাকলো বাকি বাক্সগুলো খুলবে নাকি ছিঁড়ে দেবে। যদি বাকিগুলোতেও ছেঁড়া প্যান্ট বা বাড়ির আসবাবপত্র বেরোয়, তবে ওই যে কৌতূহল, কৌতূহল মানুষকে পাগল করে তোলে। সারাটা দিন সমীর একটার পর একটা বাক্স খোলে, ভিতরের জিনিসগুলো নেড়ে চেড়ে দেখে, তারপর আবার ঠিক আগের মতন করেই গুছিয়ে রাখে। তবে ট্রেজার বলতে ও কিছুই পায় না। হ্যাঁ, দু একটা ঘর সাজানোর জিনিসও পেয়েছে বটে, যেগুলো একটু ঘষে মেজে নিলে এখনো ব্যবহার করা যাবে। কয়েকটা পুতুল, বাঁধানো পেন্টিং, কিছু ভালো কুশন, তবে কোনোটাই তেমন দামি কিছু নয়, খুবই সাধারণ, বা দামি হতেও পারে, তবে ও তেমন লক্ষ্য করে সেগুলো দেখেনি। গুপ্তধন পাওয়া যে অতটাও সহজ নয় তা সমীর ভালোই বুঝতে পারল। এমন ভাবতে ভাবতেই ঘরের কোণের দিকে রাখা একটা কালো ট্রাঙ্কের জম্পেশ করে আটা ঢাকনা খুলে ফেলে দিয়ে তার ভিতরে যাচাই করতে থাকে আবার সমীর। অন্য বাক্সগুলোর মতো এই বাক্সতেও সেই গাদাখানেক করা কাপড় চোপড় আর হাবিজাবি জিনিসপত্রতে ভরা। একটু টুকটাক ঘেঁটে সমীর বাক্সটা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় ওর নজরে পড়ে বাক্সটার তলায় একটা চকচকে জিনিস। দুপুরের রোদের আমেজ তাতে এসে পড়তেই সেটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। সমীর এইবার ভালো করে দেখলো সেটা। না না না, এটা কোনো জিনিস বলা ভুল হবে। বাক্সের তলায় পড়ে আছে সোনালী রঙের আরো একটা চ্যাপ্টা বাক্স। এবার সমীর সেটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে শুরু করে। বাক্সটার বাইরেটায় বেশ নানান ধরনের সোনালী কারুকাজ করা। দুপুরের রোদে সেটা রীতিমতো ঝকঝক করছে। বাক্সটাকে ভালো করে দেখার পর সমীরের মস্তিষ্কে হঠাৎ একটা প্রশ্ন খেলা করে। সকাল থেকে সে এই ঘরে নানান ধরনের অকাজ কুগাজের জিনিসপত্র পেয়েছে, ছেঁড়া কাপড়, বাসনপত্র, আরো কত কি। তবে এইসব নোংরার মাঝে এই রাজকীয় বাক্সটা পড়ে থাকার কারণ কি? হঠাৎ সমীরের মনে প্রচন্ড কৌতূহল জাগলো বাক্সটা খুলে দেখবার। তবে নিজের কৌতূহল খানিকটা চেপে রাখল। বাক্সটা তখনই খুলল না সমীর। ওর মনে দ্বিধাবোধ ক্রমশ বেড়ে চলেছে। এমন রাজকীয় জিনিস ওর কি খুলে দেখা উচিত হবে? এটা কি আদৌ উচিত কথা? তবে সে তো চুরি করতে যাচ্ছে না, শুধু একবার দেখবে আর কি, তাতে কি এমন ক্ষতি? আর তাছাড়াও এত অদরকারি জিনিসের মাঝে এই ঝলমলে বাক্সটা কি করছে সেটাও তো জানা দরকার।
হয়তো এই বংশের কোনো জরুরি কিছু ভুল করে ঢুকে গেছে এখানে আর কেউ খুলে দেখেনি। যদি সত্যি তেমন কোনো জরুরি জিনিস হয় তাহলে এটা মালিককে ফেরত দেওয়া দরকার। সাত পাঁচ ভাবতে ভাবতে সমীর খুব ধীরে ধীরে বাক্সটা খুলল, আর সেটা খুলতেই সমীরের চোখ অস্পষ্ট হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে ও নিজের দুই চোখ আবার বন্ধ করে ফেলল। দুপুরের কড়া রোদ সরাসরি সেই জিনিসটাতে এসে পড়তেই তার ঝলমল করে ওঠা আলোয় সমীরের চোখ রীতিমতো ধাঁধিয়ে দিয়েছে। সমীর ফের ধীরে ধীরে চোখ খুলে দেখল বাক্সটার ভিতরে জরুরি বলতে তেমন কিছুই নেই, শুধু একটা আয়না। সমীর ছায়ায় সরে এসে আয়নাটা হাতে নিয়ে ভালো করে দেখল। আয়নাটা বেশ রাজকীয় ধরনের, সোনালি গিলটি করা ফ্রেম, আয়নার পিছনে লতা পাতার কারুকাজ করা। তবে এই আয়নার একটা অবাক করা বিষয় হলো এত বছর এখানে পড়ে থেকেও আয়নায় একটাও দাগ নেই। দিব্যি ভালো আছে এটা। এই কথাটা ভেবে আয়নাটা সমীর চুপচাপ বাক্সের ভিতরে ঢুকিয়ে পকেটে পুরে নিল। একদিনের বাদশা সাজার লোভ সামলাতে পারল না সমীর। সঙ্গে সঙ্গে চিলেকোঠার ঘরে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দরজায় করাত লাগিয়ে চুপচাপ নিচে নেমে আসে। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে পকেট থেকে বাক্সটা বার করে ফের এক মনে দেখতে শুরু করে। বাক্সের উপরের সাইডে বেশ কিছু নকশার মতো করা রয়েছে, তবে ঠিক বোঝা যাচ্ছে না সেগুলো আদৌ কি। মুখোশও হতে পারে। পিছনের দিকে মোটা লতা পাতার ডিজাইন এক কথায় বাক্সটাকে অপরূপ করে তুলেছে। সমীর আরো একবার বাক্সটা খুলে আয়নাটা বার করে তারপর আয়নায় ফুটে ওঠা নিজের প্রতিবিম্ব দেখে চোখ নাচিয়ে কলেজের দিনগুলোর মতো মুচকি হেসে বলে ওঠে, কয়েকদিন ব্যবহার করা যায় নাকি এটা? আচ্ছা, অখিলেশ সিং কি কিছু ভাববে? ধুর, ওকে না দেখালেই হলো। আর যদি ভুলবশত দেখেও ফেলে, বলবেই বা কাকে? ও তো নিজের মুখেই বলেছিল এই বাড়ির মালিক বহুদিন হলো এদিক মারায় না, রেখেই দিই। পাঞ্জাবির তলায় লুকিয়ে বাক্সসহ আয়নাটাকে ঘরে এনে নিজের সুটকেসে ঢুকিয়ে রেখেছিল সমীর। তবে সারাদিনের অফিসের নানান কাজের চাপে আয়নাটার কথা এক প্রকার ভুলেই গেল। তবে এই অফিসে সমীরের কাছে আরেক জ্বালার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনন্ত পোদ্দার নামক লোকটা। লোকটা ভীষণ বিরক্তিকর। বাড়িটার বিষয়ে নানান ইনফরমেশন দিয়েই চলেছে সমীরকে। সমীর মনে মনে ঠিক করেছিল এই বাড়িটির বা এই বাড়ির বংশের লোকেদের বিষয়ে সমীরই সবটা খুঁটিয়ে বের করবে, ঠিক যেমন ফেলুদা বের করেন। চেনা কাউকে জিজ্ঞাসা না করেই সবটা নৌকোদর্পণে আনেন। তবে তার কি কোনো জো আছে? অনন্তবাবু সারাদিন সমীরের কানের কাছে যেন ঘ্যান ঘ্যান করেই চলেছেন।
হঠাৎ দুপুরবেলা খাওয়ার টেবিলে অনন্তবাবু বলে উঠলেন, জানেন তো সমীরবাবু, খোঁজ নিয়েছি, এ বাড়ির লাস্ট ডিসাইডিং মালিক যিনি, তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন। তবে বাড়ির বাইরে থেকে ওনার পাগলামো কেউ ধরতে পারতো না, কিন্তু পাড়ার লোকেরা তাই বলতো, বাড়ির মালিক পাগল। এই বংশে অবশ্য এর আগেও পাগলামোর ধারা ছিল। বুড়ো পরিতোষ বাবুর বাপ ঠাকুরদাও নাকি পাগল ছিলেন। লোকে বলে এসব কথাবার্তা। আপনার কোনো অসুবিধা হলে নিশ্চয়ই বলবেন কিন্তু। পাগল কিনা জানি না, তবে ওই বাড়ির কেয়ারটেকার যে আছে সে মানুষটা খুব ভালো। কথাবার্তায় তো তাই বুঝলো। যাই হোক, পরের ব্যাপার পরে দেখব। এখন তো এ শহরে সবে এলাম, একটু ঘুরে দেখি শহরটাকে। আরে হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রোববার মুঙ্গের মীর কাসিমের পুরনো দুর্গটা, কুবের কষ্টহারিণীর হাট, এসব যদি দেখতে চান তবে আমায় নিশ্চয়ই বলবেন। আমার চেনা জানা একটা অ্যাম্বাসেডার আছে, এমন কিছু বেশি ভাড়া নেবে না। বাহ, ভালো তো। নিশ্চয়ই ঘুরতে গেলে আপনাকে বলবো আগে। এখন চলি অনন্তবাবু। দুপুরের খাওয়া দাওয়া শেষে অফিসের বাকি টুকটাক কাজ সেরে ফেলে সন্ধেবেলায় সমীর আবার বাংলো বাড়িতে ফেরে। তারপর মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হওয়ার পর বাক্সের ভিতর থেকে কাঁচা পাজামাটা বের করতে গিয়ে সমীরের নজর পড়ল সেই সোনালী বাক্সটার দিকে। সমীর ফের সোনালী বাক্সটা বের করে বিছানার পাশেই আবলুস কাঠের দশাশই টেবিলের উপর রাখল বাক্সটাকে। এই ঘরে তেমন আলোর ব্যবস্থা নেই। আলো বলতে একটা পুরনো ডুমের মধ্যে লাইট বাল্ব। অখিলেশ সিংকে সমীর পাঠিয়েছে টিউবলাইট লাগানোর জন্য খবর দিতে স্থানীয় একটা ইলেকট্রিকের দোকানে। তবে একটা আশ্চর্যের বিষয়, এই ঘরে টিউবলাইটের অভাব থাকলেও সমীরের মুখটা পরিষ্কার ভেসে উঠেছে আয়নাটিতে। সমীর একটা স্ট্যান্ডের সাহায্যে আয়নাটা টেবিলের উপর সোজাসুজি করে দাঁড় করালো। তারপর আয়নাটার দিকে তাকিয়ে একটু ঝুঁকে পড়ে ফাটা ঠোঁটে ক্রিম লাগাতে যাবে, ঠিক তখনই ওর চোখে পড়ল সমীরের পিছনের আলমারিটার পাশে কেউ যেন স্থিরভাবে দাঁড়িয়ে আছে। সমীর অস্ফুট স্বরে সেই অচেনা প্রতিবিম্বর দিকে প্রশ্ন ছুঁড়ে দিল, কে? অখিল ভাই, চা এনেছো নাকি? তারপর হঠাৎ সমীরের মাথায় একটা প্রশ্ন খেলা করল, অখিল এত তাড়াতাড়ি কিভাবে ফেরত এলো বাড়িতে? ওকে তো সবে সবে স্থানীয় ইলেকট্রিকের দোকানে পাঠালো সমীর। তাহলে এই বাড়িতে তো এখন সমীর পুরো একা। তাহলে পিছনে এই ছায়া কার? দরজা খুলেও কারোর ভিতরে ঢুকে আসার তো কোনো চান্স নেই, কারণ সমীর নিজে হাতে বাইরের ঘরের দরজায় খিল দিয়ে এসেছে। খানিকক্ষণ চুপচাপ আয়নার দিকে তাকিয়ে রইল সমীর। তারপর ধীরে ধীরে ঘাড় গড়িয়ে পিছনে দেখল, না,
সেখানে তো কেউ নেই। শুধু দরজার পাশে সাহেবকালের বিরাট আলমারিটা নিকষ কালো দৈত্যের মতো নিথর দাঁড়িয়ে আছে। তবে তার পাশে তো কেউ নেই। সমীর মাথার ঘাম মুছে নিয়ে মনে মনেই হেসে উঠল একবার। তারপর ভাবল, হয়তো মনের ভুলে আর সারাদিনের পরিশ্রমে ও এসব ভুলভাল প্রতিবিম্ব দেখছে। একটা গভীর নিঃশ্বাস ছেড়ে আবার আয়নার দিকে ফিরে তাকালো সমীর। তবে এবার ফিরে তাকাতেই ওর বুকটা কিছু মুহূর্তের জন্য ভীষণ পরিমাণে কেঁপে উঠল। আয়নায় এখনো সেই দৃশ্য দেখা যাচ্ছে। এবার সমীর খুব লক্ষ্য করে দেখল, আলমারির ডান পাশে একজন পুরুষ মানুষের অবয়ব ফুটে উঠেছে। তবে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না তাকে, কিন্তু তার চোখ দুটো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। সেই মানুষের অবয়ব এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমীরের দিকে। সমীরের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এবার ও বুঝল, এই ঠান্ডা অনুভূতি বিহারের শীতল বাতাসের অনুভূতি নয়, বরঞ্চ তার থেকেও আরো ভয়ঙ্কর কিছু। সমীর কয়েক সেকেন্ডের জন্য পাথরের মূর্তির মতো সেখানেই চুপচাপ বসে রইল। তারপর বুকের সমস্ত সাহস একত্রিত করে সমীর পিছনে ফিরে তাকালো। তবে সেখানে আবারও কেউ নেই। এবার সমীর মনে মনে ভাবল, তবে কি শুধু আয়নাটাতে এই পুরুষ মূর্তি দেখা যাচ্ছে? তারপর সমীর ফের ধীরে ধীরে নিজের মাথা ঘুরিয়ে দেখল আয়নাটার দিকে। যেন কোনো চুম্বকের টান বারবার সমীরকে আকৃষ্ট করছে সেই আয়নাটার দিকে ফিরে তাকাবার জন্য। তবে এইবার একটা অদ্ভুত ব্যাপার, সেই আয়নাটি থেকে একটা অদ্ভুত উজ্জ্বল আলো বেরোচ্ছে। সেই আলোয় সমীরের চোখ কিছু মুহূর্তের জন্য ধাঁধিয়ে গেল। তবে অস্পষ্ট দৃষ্টিতে সমীর দেখল, আয়নাটির ভিতরে এবার সেই পুরুষ অবয়ব একলা নয়, এবার সেই পুরুষের সাথে এক মহিলা এসে দাঁড়িয়েছে তার পাশে। তারও চোখ দুটো ভীষণ উজ্জ্বল, তবে একটা ফোঁটাও বিষণ্ণতা নেই তাতে। ভীষণ হিংস্র সেই দৃষ্টি। সেই মহিলা এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে আছে, অথচ সমীরের মনে হচ্ছে সেই মহিলা যেন সমীরকে অনেক কিছু বলতে চাইছে এবং বলছেও। সমীর অস্পষ্ট স্বরে সেগুলো শুনতে পাচ্ছে। আমার বাড়িতে অচেনা লোক আমার খাট, আমার টেবিল, আমার স্নানঘর ব্যবহার করছে। ভীষণ ঘৃণা মেশানো কণ্ঠে সমীরকে সেই মহিলা অনেক কথা বলে চলেছে। তবে সেই সব কথার কোনোটাই তেমন স্পষ্ট না। এবার সমীর বুঝল, কেউ যেন ঠান্ডা শীতল নিঃশ্বাস ফেলছে তার শরীরের খুব কাছে দাঁড়িয়ে। সমীর নড়তে পারছে না, কিছু বলতে পারছে না, চেঁচাতে পারছে না। ভীষণ ভয়ে এক প্রকার ও বোবার মতো হয়ে গেছে।
পাথরের মূর্তির মতো সারাটা শরীর আটকে গেছে একটা জায়গায়। ও নিজের দুই চোখ সরাতে পারছে না সেই আয়নাটি থেকে। সমীর আরো দেখলো এবার আয়নাটিতে ধীরে ধীরে লোক সংখ্যা বাড়ছে। ছায়া ছায়া লোকজন, অথচ তাদের চোখগুলো আগুনের দাবানলের মতো জ্বলছে। প্রত্যেকের চোখে যেন সমীরের প্রতি ভীষণ ঘৃণা। সমীর দেখছে তারা সবাই এক এক করে এগিয়ে আসছে ওর দিকে। সবার আগে দাঁড়িয়ে আছে সেই মহিলা। তার হাত দুটো ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে সমীরের দিকে। সমীর বুঝল আস্তে আস্তে যেন ওর কাঁধে অজস্র ঠান্ডা হাত এসে পড়েছে। সমীর প্রাণপণ চেষ্টায় আয়না থেকে নিজের দুই চোখ সরিয়ে ভীষণ জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। ক্লান্ত নজরে ও ঘরের আশেপাশে তাকিয়ে রয়েছে। এই ঘরের নিঝুম অন্ধকার ভাবটা ওকে গিলে খেতে চাইছে। তবে ঘরে কেউ নেই। সমীর এক জায়গায় বসে শান্ত মাথায় ভাবতে থাকলো, এই সবই কি ওর মনের ভুল, নাকি কোনো সত্য যা সমীর খালি চোখে দেখতে পাচ্ছে না। সমীরের বুক রীতিমতো শুকিয়ে যাচ্ছে। তবুও ভীষণ কৌতূহলে সমীর ফের ধীরে ধীরে আয়নাটির দিকে তাকালো। তবে এবার সেখানে আর কেউ নেই। আয়নাটা যেমন ছিল ঠিক তেমনই এক জায়গায় দাঁড় করানো আছে। সমীর নিজের দুই চোখকে একদম বিশ্বাস করতে পারছে না। এমনটা কি সত্যি সম্ভব? ওর মাথাটা বড্ড ঝিমঝিম করছে। তবে এবার দরজার কড়া নাড়ার শব্দ আসতেই ওর যেন ঝিমঝিমানি ভাবটা কেটে গেল। বুকের সমস্ত বল একত্রিত করে দরজার দিকেই এগিয়ে গেল সমীর। তারপর দরজার খিল খুলে দাঁড়াতেই ও দেখল দরজায় অখিলেশ সিং এসে হাজির হয়েছে। সমীরের এমন বিধ্বস্ত অবস্থা থেকে সে বলে উঠল, কি 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 হলো বাবু? এত উস্কো খুস্কো দেখাচ্ছে কেন আপনাকে? জ্বর এলো নাকি? आपको बोला था অচেনা জায়গায় आपका पहला शीतकाल है, ज्यादा नहाइए मत। না, আমার জ্বর টর কিছু আসেনি। এমনি এমনি একটু শরীরে কষ্ট হচ্ছে। আমায় আমায় এক কাপ চা দিতে পারবে? অখিলেশ সমীরের কথা মতো রান্নাঘরের দিকে চলে গেল। সমীর আয়নাটা বাক্সের ভিতরে তুলে রেখে বিছানায় চুপচাপ বসে ভাবতে শুরু করে, অখিলেশকে ব্যাপারটা কি ও বলবে? গ্রামগঞ্জের মানুষ যদি বিষয়টা বিশ্বাস না করে, যদি ওর উপরে হেসে ওঠে, তাহলে? সমীরের হঠাৎ মনে হলো এ কি পাগলামো করছে ও? কয়েক সেকেন্ডের ব্যবধানে ও কি না কি দেখেছে, তা নিয়ে এত মাথা খারাপ হওয়ার কোনো মানেই হয় না। থাক, দরকার নেই। ওই ব্যাপারটার রহস্য নিজেই বের করবে।
অখিলেশ সিং খানিকক্ষণ পর বাবুর হুকুম অনুযায়ী এক কাপ চা দিয়ে গেল। তারপর বেরোনোর সময় সে বলে গেল, बाबू बहुत रात हो गया है, खाना लगा दूं? আহ, আহ, হ্যাঁ হ্যাঁ, খাবার লাগিয়ে দাও। আমি আমি চাটা শেষ করে আসছি। অখিলেশ মাথা নাড়িয়ে সমীরের ঘর থেকে বেরিয়ে গেল। খাবার টেবিলে অখিলেশ সমীরকে বলে ওঠে, आपका शरीर तो ভালো লাগছে না বাপু। আজ আমি आपका कमरे में मेजे पे शोबो? সমীর অখিলের এমন কথা শুনে ঝট করে মাথা নাড়িয়ে একটু গলা ঝাড়িয়ে নিয়ে বলল, না না, আমি ঠিক আছি। নতুন জায়গা, হাওয়া বদলের জন্য এসব হচ্ছে। আস্তে আস্তে মানিয়ে যাবে, তোমার শোবার দরকার নেই। সেই দিন রাতে বিছানায় পিঠ ঠেকাতেই সমীরের বেশ গভীর ঘুম এলো। আশ্চর্যের বিষয়, ওর এমন ঘুম এর আগে কোনোদিনও আসেনি। পরের দিন সকাল থেকেই অফিসে নানান কাজের মাঝে সময়ের কোনো হিসেব পেল না সমীর। ঠিক আগের দিনের মতোই মুখ হাত পা ধুয়ে এসে টেবিলে বসে শহরে মাকে একটা চিঠি লিখল। ওর শরীর সম্বন্ধে, বাড়ির বিষয়, অখিলেশের বিষয় আর আশেপাশের পরিবেশ নিয়ে একটা চিঠিতে যতটা লেখা যায় আর কি। তারপর মায়ের চিঠিটা মুড়ে রেখে দিয়ে প্রাণীর বন্ধু চিত্রককে একটা বড় চিঠি লিখতে বসল সমীর। চিত্রকের কাছে সমীর কোনোদিনও কোনো কিছুই গোপন করেনি, তাই আজও এই চিঠিতে সবটা খুলে লিখল। এই বাড়ি, অখিল, রেল কোম্পানির কাজ, চিলেকোঠার ঘর, এমনকি আয়নাটার ব্যাপারে। চিত্রকে একবার আসতেও জানালো এই বাড়িতে থাকার জায়গার কোনো অভাব নেই। চিঠিটা শেষ করে দুটো চিঠি হাতে নিয়ে টেবিল থেকে উঠে দাঁড়াতেই আয়নার বাক্সটার দিকে চোখ গেল সমীরের। ওর ইচ্ছে হলো বাক্সটা একবার খুলে দেখতে। বেশ চিন্তা ভাবনা করে চিঠি দুটো বড় বাক্সের ভিতর ঢুকিয়ে রেখে সমীর আয়নাটা খুলে ফের আয়নাটির কাঁচের দিকে তাকালো। খানিকক্ষণ আয়নাটা নিজের হাতে ধরে নিয়ে চুপ করে সেটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তবে আজ সেখানে কিছুই নেই। ওর নিজের অল্প দাঁড়িয়ে ওঠা টিকলো না কোলা মুখটা ওর দিকেই যেন তাকিয়ে রয়েছে এক নজরে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সমীর আয়নাটার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে ভাবতে শুরু করলো, সেদিন যা দেখেছে সব নিশ্চয়ই একটা হ্যালিউসিনেশন। নতুন জায়গা, নতুন চাকরির টেনশন, সবকিছু মিলিয়ে একটা গন্ডগোল বেঁধেছিল ওর মস্তিষ্কে। সমীর আয়নাটা ফের গুছিয়ে বাক্সের ভিতরে তুলে দিয়ে নিচে রাতের খাবার খেতে গেল। এমনভাবে কেটে গেল কিছুদিন। এখন এই জায়গাটার সাথে সমীরের নিছক একটা টান তৈরি হয়েছে। ও প্রত্যেক দিন অফিস থেকে ফেরার সময় পাশেই একটা জলমগ্ন জায়গায় খানিকটা একাকী সময় কাটায়। তারপর বাড়ি ফিরে নিত্যদিনের মতো মায়ের কাছে চিঠি লিখে অখিলের তৈরি সুস্বাদু খাবার খেতে যায়।
সেদিন ছিল রবিবার। সারাদিন বেশ টিপটিপে বৃষ্টিতে আকাশের সোনালি রোদ মুছে গিয়ে ঘন কালো অন্ধকার মেঘ তৈরি করেছে। সকাল থেকেই বেশ কয়েক দফা বৃষ্টিও হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে, তবে সমীরের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি মিলিয়ে বেশ ভালো ঠান্ডা পরিবেশ তৈরি করেছে চারিদিকে। ছুটির দিন, তারপর এমন ওয়েদার, কম্বল মুড়ি দিয়ে শোয়া ছাড়া আর তেমন কিছুই নেই। সারাদিন কম্বলের তলায় শুয়ে সন্ধেবেলায় একবার জানলা দিয়ে বাইরে তাকালো। বেশ ঘন কালো অন্ধকার বাইরে। আজ রাস্তার আলোটাও জ্বালায়নি। সব মিলিয়ে পরিবেশটাকে একটা নিকষ কালো অন্ধকারের চাদর ঘিরে ধরেছে। সমীর একটা ইংরেজি থ্রিলার বুক পড়ছিল। তবে কিছুক্ষণ পর ও বুঝল ঘরের আলোর তেজ যেন খানিকটা কমে গিয়েছে। বইয়ের লেখাগুলো পড়তে ওর বেশ কষ্ট হচ্ছে এবার। সমীর বই বন্ধ করে ফের জানলার বাইরের জমাট বাঁধা অন্ধকারের দিকে চেয়ে রইল। বাইরে ঝড়ের আওয়াজটাও যেন ধীরে ধীরে বাড়ছে। হঠাৎ ও বুঝল বিনা কোনো কারণে ওর গাটা কেমন যেন ছমছম করে উঠল। সমীরের তৎক্ষণাৎ মনে উঠল অখিলের কথা। এত বৃষ্টি বাদলার দিনে সেই বা কোথায়? সমীর নিচে যাবে বলে বেড থেকে নেমে দাঁড়ালো। তবে হঠাৎ ওর মাথাটা যেন ভীষণ ভারী হয়ে উঠল। ও বুঝল এক ভীষণ আকর্ষণ ওর মাথাটা ঘুরিয়ে দিচ্ছে বেডসাইড টেবিলটার দিকে। ওর ভীষণ পরিচিত এক অনুভূতি ওকে মুহূর্তেই যেন স্থির করে দিল। একটা অদ্ভুত টান, যেন সমীরের দুই হাত ওর না চাইতেই টেবিলে রাখা আয়নাটার দিকে এগিয়ে যাচ্ছে। সমীর বুঝল ওর নিজের দুই হাত যেন ওর নিজের আয়ত্তে নেই। সমীরের মস্তিষ্ক চাইছে না, তবুও নিজের হাতে আয়নাটা তুলে নিয়ে নিজের চোখের সামনে বাড়িয়ে ধরল। সমীর চুপচাপ তাকিয়ে রয়েছে আয়নার কাঁচের দিকে। কিছুক্ষণ তাকানোর পর সমীর দেখল এতদিন পর সেই চোখগুলো আবার যেন ফিরে এসেছে। তবে আজ সবার মুখগুলো যেন স্পষ্ট দেখতে পাচ্ছে সমীর। তাদের সবার মাথায় কালো মেঘের মতো জটা, তবে তাদের সবার মাঝে একজনের কপালে একটা কাটা দাগ। তার বাঁ কানের নিচে একটা বড় কালো মাছি। তার বিষণ্ণ চোখ জোড়া যেন কথা বলছে। সে সমীরকে অস্পষ্ট স্বরে বলছে, আয়নাটা রেখো না, ফেলে দাও, ওটা দূরে ফেলে দাও, ওটা অভিশপ্ত, ভেঙে ফেলো, নিজের জীবন বাঁচাও, ভেঙে ফেলো, ও তোমাকে পাগল করে তুলবে, ওটা একটা শয়তানের আয়না, তোমার
আমার শরীরকে নিয়ন্ত্রণ করবে, কে অকেজো করে দেবে। রেখো না ওটাকে। ধপ করে ঘরে জ্বলতে থাকা টিমটিমে আলোটা নিভে গেল। তবে আয়নার ভিতরটা যেন পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরের ভিতরে আবারও ধীরে ধীরে যেন ভিড় বাড়ছে। তারা সবাই ঠেলাঠেলি করছে পরস্পরকে, কে আগে সমীরের কাছে পৌঁছবে। তাদের জলজলে চোখগুলো ক্রমশ ঘিরে ধরছে সমীরকে। হঠাৎ আরো একটা গলার স্বর সমীরের কানে এসে পৌঁছয়। সে ঘের ঘেরে গলায় সমীরকে বলছে, মানুষ দিচ্ছি, আমাদের দলে চলে আয়। তোর বাঁধন ছেঁড়ার সময় এসেছে। আয়, চলে আয়। এক ভয়ঙ্কর আতঙ্ক সমীরের শরীর একবারে বরফের মতো করে দিয়েছে। সমীর তাও শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বিশাল জোরে চিৎকার করার জন্য চেঁচিয়ে ওঠার চেষ্টা করল। তবু গলা দিয়ে ওর একটু শব্দ বেরোল না। সমীর এক মনে দেখছে সেই কালো কালো ছায়াগুলো ওর দিকে এগিয়ে আসছে। এত সব ভয়ঙ্কর দৃশ্য সমীরের মস্তিষ্ক আর সহ্য করতে পারল না। সমীর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। সমীরের জ্ঞান ফিরতেই প্রথমেই ওর চোখে পড়ল অখিলেশ সিংয়ের চিন্তিত মুখ। ওর দিকে ঝুঁকে পড়ে দাঁড়িয়ে আছে সে। কিন্তু অখিলের পাশে ওটাকে চিত্রক না? অখিলের পাশে একটা চেয়ারে এসে হতবাক হয়ে বসে আছে। ওদের পাশেই একটা লণ্ঠন জ্বলছে। সমীর উঠে বসার চেষ্টা করতে গেলেই ওরা দুজন ওর দিকে তাকিয়ে হা হা করে উঠে দাঁড়ালো। অখিল পাশে দাঁড়িয়ে সমীরের দিকে ইঙ্গিত করে বলে উঠল, এই সেই আয়নাটা, এই आईनाटाई आप चिले कोठा का कमरे से निकाले थे, हाँ ना बाबूजी? সমীর দেখল অখিলের হাতে সোনালী রঙের একটা ভাঙা আয়না। আয়নাটার অর্ধেক কাঁচের টুকরো মাটিতে পড়ে আছে। চিত্রক এতক্ষণ চুপ করে বসেছিল। হঠাৎ সমীরের দিকে ইঙ্গিত করে সেও বলে উঠল, আমরা দুজনেই ঘরে ঢুকে দেখছি তুই মাটিতে পড়ে আছিস, তোর কোনো জ্ঞান নেই, আর তোর পাশেই ভাঙা আয়নাটা পড়ে আছে। ব্যাপারটা কি অখিল? আমি তো ভাবলাম পা পিছলে পড়ে গিয়েছিলিস, চোট পেয়েছিস বোধ হয়। তবে এই ভদ্রলোক বলছেন কি নাকি ভূতওয়ালা আয়না। অবিশ্বাসের দৃষ্টিতে অখিলের দিকে তাকালো চিত্রক। হঠাৎ সমীর ওর দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে উঠল, ও ঠিকই বলছে রে, তবে আমি বুঝে উঠতে পারছি না কিছু। কিভাবে পুরো ব্যাপারটা বলবো আর কোথা থেকেই বা বলবো। সমীরকে থামিয়ে দিয়ে একবার মাথা নাড়ায় অখিলেশ সিং।
তারপর সমীর আর চিত্রককে ইঙ্গিত করে ধরা গলায় সে বলতে শুরু করে, বাবু, বড় বাবু আমায় কিছুই বলেননি, তবে শেষ দিকে উনি নিজের মনেই কথা বলতেন। ওনার মাথার কিছুই ঠিক ছিল না, একা একা সোনেকা কামড়ে খিল উঠাকে বসে থাকতেন। মাঝে মাঝে অদ্ভুত সব কাজবাজ করে বসতেন। ছোটাবাবু বললেন কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন, তবে ওনার যাওয়ার আগে আমায় বলেছিলেন ওনার কামরার সব মালপত্র গুছিয়ে যেন ও চিলেকোঠাকা কামড়ে রেখে আসে, আর যখন উনি ফিরবেন একটা ভুতুরে আয়না রাখা, সেটাকে নষ্ট করতে হবে। সেটাই নাকি এবারের পুরনো সব আত্মারা এসে বসেছে। তারা কেউই ভালো আত্মা নয়। আমি আয়নাটা দেখে ভেবেছিলাম এটা কিসের আয়না। পরে ছোটবাবু আয়নাটা ওই ঘরে রেখে এসেছিলেন। আমি বলেছিলাম ওনাকে ये आईने को जला देने के लिए, लेकिन उन्होंने मेरा बात सुना ही नहीं। আজ তো আমি নিচে রুটি বানাচ্ছিলাম, হঠাৎই বাবু এসে কড়া না নাড়লে উপরে আসাই হতো না। যদি এ বাবু না আসতেন তাহলে কি যে হতো। এতক্ষণ এক মনে অখিলের সব কথা শুনছিল সমীর। তারপর অখিলেশ সিং আয়নাটার ভাঙা টুকরোগুলো নিজের হাতে তুলে নিয়ে ফের বলল, আপনার মনে জোর আছে বাবু, এই আয়না আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি, তবে আপনি ভেঙেছেন। এই আয়না ভাঙা নাকি খুব মুশকিল। তবে বাবু, এই আয়নায় কি হয় আপনি কি কিছু বুঝলেন? সমীর শুকনো গলায় একবার ঢিক গিলে নিয়ে সব কথা বলতে শুরু করলো। আমি তো কিছুই বুঝলাম না। আমি সকাল থেকে একটা বই পড়ছিলাম, পরে সন্ধেবেলায় হঠাৎ আলোটা কমে এলো, তাই আমি বিছানা থেকে নেমে ভাবলাম অখিলের সাথে একটু গিয়ে কথা বলে আসি। তবে বিছানা থেকে নেমে দাঁড়াতেই আমার মাথাটা বড্ড ভারী হয়ে উঠল, আর আমার হাত দুটি নিজে থেকেই আয়নাটার দিকে এগিয়ে গেল। তারপর আয়নাটা হাতে তুলতেই সেখানে কতগুলো অজানা মানুষের মুখ ফুটে উঠল, কিন্তু তাদের মাঝে একজন আমায় বলছিল বারবার আয়নাটা ভেঙে ফেলতে। তার কপালে কাটার দাগ বা কানের নিচে একটা আঁচিলও ছিল। তারপর আর তেমন কিছুই মনে নেই। চিত্রক সমীরের কথা শুনে থ। তবে অখিল সমীরের কথা শুনে বলে উঠল, বা কানের নিচে আঁচিল, কপালে কাটা দাগ। হ্যাঁ, কেন বলো তো? আপনারা আমার সাথে চলুন। লণ্ঠন হাতে নিয়ে অখিল সামনের দিকে এগিয়ে চলেছে। ওর পিছনে সমীরকে ধরে চিত্রক। দোতলার অন্য প্রান্তের একটা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে অখিলেশ সিং চাবির গোচ্ছা থেকে একটা চাবি বের করে সেই ঘরের তালা খুলল। তারপর বলল, আসুন বাবু, এটা বাবুর ঘর, আপনাকে একটা ফুটো দেখাবো। ঘরের ভিতরে ঢুকে অখিল নিজের হাতে থাকা লণ্ঠনের আলো তুলে ধরল। দেয়ালের গায়ে ঝোলানো একটা পোর্ট্রেট। সমীর আর চিত্রক সেটা ভালো করে দেখল। একজন বৃদ্ধ মানুষের ছবি, তার বাঁ কানের নিচে আঁচিল, কপালে একটা কাটা দাগ। তাকে দেখে সমীরের শির দাঁড়াবে ঠান্ডা স্রোত বয়ে গেল। অখিলেশ ভারী গলায় ওদের দিকে ইঙ্গিত করে বলে উঠল,
ইনি বড়বাবু। বড়বাবু আপনাকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন।